যিনি ভিকটিম তাকে বরং ব্লেম দেওয়া হতো। তার অপরাধটিকে আমরা যদি প্রশ্ন করি যে তার অপরাধটা কি, তিনি কি করেছেন, বা তার শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বা কি ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন যার বদৌলতে এটি ঘটবে, এর কিন্তু কোনো জবাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এই ঘটনাগুলো ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন আপনি দেখবেন যে 14, 15, 16, 400 থেকে 500 রুম তারা পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু তার আগেই ঘটেছে, যখন এই 16 তারিখের যখন তারা মৃত্যুর মিছিল তারা শুরু করলো এই দখলদার বাহিনী, তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো এবং যখন তারা তাদের আন্দোলনটি দাঁড়িয়েছে নারীদের উপর সহিংসতা করে, সেই সহিংসতার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেয়। এবং আপনি দেখুন যে প্রথম আলোর কথা যদি বলি, রিপোর্ট তারা করেছে। আপনার যদি মনে আছে যে একটি ছবি আপনি দেখবেন যেটি 16 বিশেষ করে 15 তারিখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এবং সেখানে দেখবেন যে একজন মেয়ে ধাওয়া পাল্টাতে হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা কোনো অবস্থায় সমর্থন করি না, কিন্তু আমি জাস্ট একটা নৈমিত্তিক মূল্যায়নের জায়গা থেকে যদি বলি, যে আপনি দেখবেন যে সেখানে একটা চশমা পড়া, একেবারে আপনি দেখবেন ফুটপাতের পাশে দেয়ালের পাশ গেছে, রক্ত ঝরছে নাক বেয়ে কপাল বেয়ে, সে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল সে সময়। ওই নারীর হাতে একটা ছড়ি, লাঠি, ওই লাঠিটা শুধু লাঠি নয়, ওইটা একটা অস্ত্র। না, আমি সেটি বলছি না, আমি সেই মূল্যায়নে যাচ্ছি না, আমি যে আপনাকে ব্যাখ্যা দিতে যাচ্ছি। এবং আজকে কিন্তু এই যখন 16 জুলাই মানে এক বছর সেই ঘটনাকে স্মরণ করে তারা রিপোর্ট করেছে, সেখানে কিন্তু সেই মেয়ে তিনি যখন ঘটনার বর্ণনা দেন, আপনি শুনবেন তার বর্ণনা, তার বর্ণনায় কিন্তু আছে যে স্বাভাবিকভাবে যখন তারা আক্রমণ করেছে, তো কারণ তাদের মূল লক্ষ্য ছিল পরিবেশটি উত্তপ্ত করা। তারপর ধাওয়া পাল্টা তার ঘটনা করেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, ধাওয়া পাল্টা ঘটনা করেছে। ধাওয়া পাল্টা তার ঘটনার মধ্যে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, এবং তার যে কারণে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, এবং সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের আক্রমণে, সে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। এবং আপনি দেখুন যে ছাত্র শিবিরের আজকে তো আল জাজিরা রিপোর্টে দেখলেনি, এর বাইরে যদি দেখেন ছাত্র শিবিরের বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি বর্ণনা দিয়েছেন যে তারা 14 তারিখেই প্রফেশনাল ক্যামেরাম্যান দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে তাদের ক্যামেরা সেট করেছিল। এটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য না, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলবে, শত শত ছবি তুলবে, এবং মুহূর্তের মধ্যে সেগুলো তারা ভাইরাল করে দিয়ে তারা একজন উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। তো সে কারণে প্রত্যেকটি ছবি কিন্তু সেভাবে তৈরি করা, প্রত্যেকটি ছবি সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করা। 15 তারিখে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা করছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার কারণে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু যেটি একপাক্ষিক আক্রমণ হিসেবে যেটিকে চাপিয়ে যাচ্ছে, একপাক্ষিক আক্রমণ তারাই সূচনা করেছে, এবং এই ঘটনার বর্ণনাটা তারা সেভাবে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশটি তারা আসলে চরিতার্থ করতে চেয়েছে। যারা আপনার কর্মীরা আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে সাংগঠনিকভাবে কোনো সহায়তা দেওয়ার ব্যবস্থা কি আপনারা করছেন? এই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে, এবং স্বীকার করতে হবে যে সবার কাছে সেই পর্যাপ্ত সহযোগিতা আমরা সবাইকে করতে পারিনি, কিন্তু আমরা ধাপে ধাপে, এবং ইতিমধ্যেই সেটি করা হয়েছে। এর বাইরেও, কারণ দেখুন গোটা বাংলাদেশটা যখন কারাগারের অবস্থার মধ্যে আছে, আমাদের প্রত্যেকজন নেতাকর্মী নিজের বাড়িতে থাকার সুযোগ নেই, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই, কত ধরনের সহিংসতার নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে, এবং আমাদের নেতাকর্মীরা এই অবস্থার মধ্যে আন্দোলন করছে, প্রতিরোধ করে তুলছে, আঘাত আসছে, কিন্তু তারা বরং আরো শক্তিশালী হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি, কিন্তু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের যে অসীম মনোবল রয়েছে, এই অসীম মনোবলে আসলে আমাদের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে। সাদ্দাম, আপনি অনেকক্ষণ ধরে আপনার কর্মীদের কথা বললেন, কিন্তু আপনি একবারও বললেন না আপনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি আপনার বাবা মারা গেছেন, তার জানাজায় আপনি সন্তান হিসেবে, পুত্র হিসেবে উপস্থিত থাকতে পারেননি। এই সময়গুলো কিভাবে, আপনাদের জীবন তছনছ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারি, এই সময়গুলো কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? এটি গোটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অবস্থা, গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে আসলে একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং যারা হয়তো ছাত্রলীগকে অপছন্দ করেন, যারা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেন না, যারা হয়তো আন্দোলনেও ছিলেন, আপনি দেখুন যে মানুষের তো আর নিরাপত্তা নেই। একজন অভিভাবক শঙ্কার মধ্যে থাকছেন যে তার মেয়ে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে কিনা, কোনো ধরনের অঘটনের শিকার হবেন কিনা, সেটি নিয়ে সংশয় আছে। যিনি হয়তো অন্য রাজনৈতিক দল করেন, তিনি আজকে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। যিনি হয়তো চাকরি করেন, তিনি জানেন না যে কখন তিনি মবের শিকার হবেন। যিনি হয়তো একজন পুলিশ, তিনি হয়তো দক্ষতা মেধার ভিত্তিতে চাকরি পেয়ে কাজ করতে চেয়েছেন, সার্ভিস দিতে চেয়েছেন, আজকে প্রত্যেকটা মুহূর্ত তাকে আতঙ্কে থাকতে হচ্ছে। এবং যিনি হয়তো গার্মেন্টস শ্রমিক, তিনি আজকে একটা শঙ্কার মধ্যে, ইতিমধ্যেই কলকারখানাগুলো বন্ধ হয়েছে, চাকরি হারা অবস্থার মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে, অভিভাবকেরা উদ্যোগের মধ্যে রয়েছে, ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে চাকরি পাবে তার ন্যূনতম অর্থ কোনো গ্যারান্টি নেই, কোটা না মেধা পরিণত হয়েছে সুপারিশে, এবং পুরো চাকরি ব্যবস্থাকে তারা কুক্ষিগত করেছে। তো গোটা বাংলাদেশে এক ধরনের সংকটের মুখে রয়েছে, যে কারণে আমাদের কাছে আমরা যেটিকে ফোকাস করার চেষ্টা করছি, আমরা লড়াইটাকে ফোকাস করার চেষ্টা করছি, সংগঠিত করার চেষ্টা করছি। এবং আমাদের দেখুন, এটি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতাও, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা একটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, এবং লড়াইয়ের শিক্ষা আমরা পাচ্ছি, সংগঠিত হওয়ার শিক্ষা আমরা পাচ্ছি, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার আমরা শিক্ষা আমরা পাচ্ছি, এবং এই সংকটকালীন সময়ে নিজেদের সীমাবদ্ধতাগুলো সেটি নিয়েও আমাদেরকে এক ধরনের মূল্যায়ন করার সুযোগ হচ্ছে। আমাদের আগেকার কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়ে রিভিজিট রিথিং করার সুযোগ হচ্ছে, পুনর্মূল্যায়ন করার সুযোগ থাকছে, ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে।
এবং এটির মাধ্যমে কিন্তু আমি যেটি মনে করি যে গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ইতিবাচক ছাত্র রাজনীতি করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা এবং ভালোবাসায় একটা প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি করতে চেয়েছেন এবং বাস্তবায়ন করেছেন আসলে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে একটা নতুন বাস্তবতা, একটা ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, একটা খুনি সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, এটা দখলদার সরকারের মুখোমুখি নেতাকর্মীরা। তো এর মধ্যে যে লড়াইয়ের শিক্ষা, সংগ্রামের শিক্ষা, মিছিলের শিক্ষা পাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, আমরা মনে করি তারা আরো অনেক বেশি শানিত হচ্ছে, তারা আরো অনেক সাহস। শিক্ষার মূল্যটা একটু বেশি হয়ে যাচ্ছে না? দাম একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে না? সেটি দিতে হচ্ছে, সেটি বাংলাদেশের মানুষকেই, সেটি গোটা বাংলাদেশের মানুষকে আসলে দিতে হচ্ছে। কিন্তু আমাদের ছাত্রলীগের কর্মীদের কাছে সবচেয়ে বড় লক্ষ্যটা কি? ছাত্রলীগের নেতা কর্মীদের কাছে মূল লক্ষ্যটা যদি বলেন, আমাদের মূল স্বপ্ন তো দেশকে ঘিরে, আমাদের দেশটা গণতান্ত্রিক হবে, দেশটা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত হবে, দেশের মানুষের সুস্থ থাকবে, নিরাপত্তা থাকবে। তো বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা এই যে বৃহত্তর লক্ষ্য, জনকল্যাণের লক্ষ্য, মানুষের জন্য একটি ইতিবাচক বাংলাদেশের লক্ষ্য, এটা গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্য, আমাদের ছেলে মেয়েদের জীবনের গ্যারান্টি থেকে শুরু করে এই যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো নিরসন করার যে প্রত্যাশা, সেই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা নিবেদিত প্রাণ হচ্ছে। যুগে যুগে ছাত্রলীগের নেতাকর্মীরা এটাই করেছে এবং বর্তমান সময় তারা এই এক ধরনের যে ব্যতিক্রমী বাস্তবতা, এই ব্যতিক্রমী বাস্তবতায় এই জীবন কাঠির সামনে রেখে, এই স্বপ্ন সামনে রেখে, লক্ষ্য সামনে রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রায় শেষ পর্যায়ে আছি আমি, তারপরেও দুটো প্রশ্ন আরো না করলেই নয়। সেটি হচ্ছে, ধরেন আপনারা বলা চলে যে রাস্তায় দাঁড়াতেই পারছেন। আমি জানি আপনাদের কয়েক লাখ কর্মী এখন এই মুহূর্তে কারাগারে রয়েছে, কেউ ঘরে থাকতে পারছে না, পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে, কারো কোনো নিরাপত্তা নাই, এগুলো সবই আমি বুঝি। তারপরে যে কর্মসূচিগুলো দিচ্ছেন, রাস্তায় যে দাঁড়াতে পারছে না, এগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটাবেন আপনারা? দেখুন, কর্মসূচি কিন্তু ক্রমাগত ভাবে অংশগ্রহণ বাড়ছে, সম্পৃক্ততা বাড়ছে এবং কর্মীরাই আমাদের কর্মসূচিগুলো এগিয়ে নিচ্ছে। আমাদের মিছিল ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং যে সেটি বিভিন্ন ধরনের কর্মসূচি, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোক, জেলায় হোক, মফস্বল হোক, গ্রামে গঞ্জে হোক। প্রায় শেষ পর্যায়ে আছি আমি, তারপরেও দুটো প্রশ্ন আরো না করলেই নয়। সেটি হচ্ছে, ধরেন আপনারা বলা চলে যে রাস্তায় দাঁড়াতেই পারছেন। আমি জানি আপনাদের কয়েক লাখ কর্মী এখন এই মুহূর্তে কারাগারে রয়েছে, কেউ ঘরে থাকতে পারছে না, পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে, কারো কোনো নিরাপত্তা নাই, এগুলো সবই আমি বুঝি। তারপরে যে কর্মসূচিগুলো দিচ্ছেন, রাস্তায় যে দাঁড়াতে পারছে না, এগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটাবেন আপনারা? দেখুন, কর্মসূচি কিন্তু ক্রমাগত ভাবে অংশগ্রহণ বাড়ছে, সম্পৃক্ততা বাড়ছে এবং কর্মীরাই আমাদের কর্মসূচিগুলো এগিয়ে নিচ্ছে। আমাদের মিছিল ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং যে সেটি বিভিন্ন ধরনের কর্মসূচি, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোক, জেলায় হোক, মফস্বল হোক, গ্রামে গঞ্জে হোক, নিজের বাড়িতে হোক, সবখানে কিন্তু ছাত্রলীগের কর্মীরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছেও। বিশেষ করে গণমাধ্যমে তো আর ছাত্রলীগের কর্মসূচি আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের গণমাধ্যম তো এভাবেই তারা এই অবস্থায় নিয়ে যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কর্মসূচির খবরগুলো প্রকাশিত করা হয়, তখন সেগুলো চিহ্নিত করে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কিংবা তাদের যে প্রাইভেট সন্ত্রাসী বাহিনী রয়েছে সেটিকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এর মধ্যেও কিন্তু আমরা সেই কাজটি করে যাচ্ছি এবং নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আমাদের এই লড়াই বিজয়ী হবেই হবে, এই দখলদার সরকারকে বিদায় নিতে হবেই হবে এবং বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। সাদ্দাম, আপনি বলছেন যে অনেকেই ছাত্রলীগ পছন্দ নাও করতে পারে না। বাংলাদেশে রাজনীতি মূলত দুটি ধারায়, একটি হচ্ছে আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে এন্টি আওয়ামী লীগ। তো একটা দেশের একটা বড় অংশ আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করে না, এটাই প্রতিষ্ঠিত। তো অনেক সাধারণ মানুষ আছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এখন তারা অনেকেই মনে করছেন তাদের ভুল হয়েছিল, কারণ দেশের যে পরিস্থিতি তাতে তারা করে নিরাপদ বোধ করছে না এবং তাদের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হয়নি। তো কিন্তু তারা আবার ভয় পাচ্ছে ছাত্রলীগকে, যে তারা ফিরে আসলে তাদের জন্য এই নিরাপত্তাহীনতা যে কাটবে তা নয়, ফলে তাদের উভয় সংকটে আছে। তাদের জন্য কি কিছু বলবেন? দেখুন, এই ভয়টাও আসলে ম্যানুফ্যাকচার করার চেষ্টা করা হচ্ছে, কারণ আপনি দেখবেন যে যখন দখলদার সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, মানুষ যখন বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা ঐক্য গড়ে উঠেছে, মানুষ চায় যে কোনো মধ্যে এই সরকার বিদায় নিক। এটা কিন্তু বাংলাদেশের মানুষ একটা মৌলিক চাওয়া পরিণত হয়েছে। আপনি যদি চিন্তা করেন, এটি মৌলিক চাওয়া যে কবে এরা বিদায় নিবে, কবে আমরা একটা শান্তি স্বস্তিতে বাংলাদেশে আমরা থাকতে পারবো, এটি শুধুমাত্র রাজনৈতিক চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের এক ধরনের সার্বজনীন নাগরিক চাওয়ায় পরিণত হয়েছে, কবে এই সরকার বিদায় নিবে। তো সে কারণে কিন্তু এটির কারণেই এই দখলদার সরকারের বিভিন্ন যে এগুলো রয়েছে, তারা আজকে চেষ্টা করছে এই ধরনের ভীতিটি ছড়িয়ে দেওয়ার জন্য। নিজেদের ভীতিটি তারা আসলে জনগণের উপর চাপিয়ে দিয়ে আড়াল করার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জনগণকে ব্যবহার করার চেষ্টা করছে। এবং এটি আসলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা কর্মকাণ্ডগুলো করেছে, তারা যেমন সেই সময়ে এই কর্মকাণ্ডগুলো করেছে এবং আজকে ওইটি জনগণের উপর চাপিয়ে দিয়ে তারা আসলে নিজেদের যে প্রধান কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো তারা আড়াল করতে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বারবার বলেছি, আমরা বাংলাদেশের জনগণের আমাদের সমর্থন করার অধিকার আছে, বাংলাদেশের জনগণের আমাদের প্রত্যাখ্যান করার অধিকার আছে। কিন্তু বাংলাদেশে আমরা রাজনীতি যারা করি, আমরা সবসময় বাংলাদেশের যে কোনো যে রাজনৈতিক দল, মত, বিশ্বাসের মানুষই হোক না কেন, আমরা বিশ্বাস করি যে সেই মানুষের
সেই মানুষকে সহযোগিতা করা, সেই মানুষের পাশে থাকা, তার জন্য একটা নিরাপদ সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করাই হচ্ছে আমাদের কাজ। এবং বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। বরং আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাও আমরা মনে করি যে আমাদের শক্তি, কারণ তাদের যে প্রতিভা, তাদের যে সাহস রয়েছে, যারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে, আমরা মনে করি তারাও আমাদেরকে অনুপ্রাণিত করে, তাদের কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি। এবং যারা জনগণের মধ্যে যদি উদ্বেগ থাকে, প্রশ্ন থাকে, সংশয় থাকে, সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করে তো আমরা বরং আরো বেশি শানিত হতে পারবো, আরো বেশি গণমুখ হতে পারবো। তারা যদি প্রশ্ন করে, তারা যদি সমালোচনা করে, তারা যদি বলে যে এটি ভুল ছিল, এই কর্মসূচিটা না দিলেও হতো, এই কর্মসূচিটা অবলম্বন না করলেও হতো, এটি তো রাজনীতিতে একটি কন্টিনিউয়াস প্রসেস, অব্যাহত প্রক্রিয়া। জনগণের কাছ থেকে তো আমরা সবসময় শিক্ষা গ্রহণ করবো। একটি রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দল পৃথিবীর কিন্তু 100% পারফরমেন্স সবসময় করা সম্ভব হয় না। ইভালুয়েশনের মাধ্যমে আগামী দিনে আরো ভালো করার প্রমিসদের মাধ্যমে সেটি এক্সিকিউট করার চেষ্টাটা থাকে। তো আমরা সংগঠন হিসেবে আমরা সেটাই করবো। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আপনি দেখুন যে ক্ষমতায় আপনি যাবেন কিভাবে, ক্ষমতা থেকে আপনি বাদ যাবেন কিভাবে, এই যে মৌলিক প্রশ্নটি রয়েছে, আপনি জনগণের সমর্থন নিয়েই তো যাবেন। তো সেই আজকে কিন্তু যে 5ই আগস্টে যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপট তারা করেছে, এটি কিন্তু এই গণতান্ত্রিক ব্যাকরণ মেনে কিন্তু তারা করেনি। সহিংসতার ব্যাকরণ অনুসরণ করেই বাংলাদেশের জনগণকে হোস্টেস বানিয়ে তারা কিন্তু এই তাদের যে ষড়যন্ত্রটি তারা বাস্তবায়ন করে।